The shadow tells. Every shadow hides a story. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 2 আর আজকে এপিসোডটা হচ্ছে আয়না আর জিন নিয়ে। তো আশা করি আজকে এপিসোড সবার কাছে ভালো লাগবে। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের 2 নম্বর এপিসোড, আয়নার জিন। রাখি আর সুমনের বিয়ে হয়েছে মাত্র 3 মাস। সদ্য বিবাহিত দম্পতি, জীবন তখনও নতুন, ভালোবাসায় ভরপুর। সুমন সরকারি ব্যাংকে চাকরি করে আর রাখি একেবারে ঘরোয়া মেয়ে। একদিন হঠাৎ খবর আসে সুমনের চাকরি পোস্টিং হয়েছে সিলেটে, ফলে দিনাজপুর ছেড়ে নতুন করে সিলেট শহরে গিয়ে থাকতে হবে। সুমনের বাবা মা দিনাজপুরেই থাকেন, কিন্তু চাকরির কারণে তাকে এখন সিলেটে গিয়ে নতুন সংসার শুরু করতে হবে। যেহেতু বিয়ে হয়েছে অল্প দিন আর রাখির তেমন কাজও নেই, তাই দুজনেই ঠিক করলো একসাথে সিলেটে থাকবে। পরিকল্পনা হলো সেখানে গিয়ে নতুন আসবাবপত্র কিনবে, বাড়ি থেকে কেবল প্রয়োজনীয় কিছু জিনিসই নিয়ে যাবে। সুমন আগেই 1 মাস আগে গিয়ে ছোট্ট একটা বাসা ভাড়া করে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে রাখলো, যাতে রাখি পৌঁছালে সংসারটা সাজিয়ে নিতে সুবিধা হয়। 1 মাস পর রাখিকে নিয়ে সুমন রওনা হলো সিলেটে। ছোট্ট একটা বাড়ি, 1 বেডরুম, তার সঙ্গে ড্রয়িং ডাইনিং মিলিয়ে ছোট্ট সংসারটা শুরু হলো তাদের। বিছানা, ওয়ার্ডরোব আর একটা ডাইনিং টেবিল তো কেনাই হয়েছিল, এখন বাকি শুধু আসবাবপত্র। সেই উদ্দেশ্যে তারা বের হলো শহরের ফার্নিচারের দোকানের দিকে। কাঠের আসবাবের দোকানে ঘুরে ঘুরে তারা সোফা আর আলমারি কিনে নিল, কিন্তু রাখির মন মতো কোনো ড্রেসিং টেবিল খুঁজে পাচ্ছিল না। শেষে শহরে একদম ভেতরের দিকে একটা পুরনো ফার্নিচারের দোকান চোখে পড়লো তাদের। দোকানটা একটু অন্ধকার, কাঠের গন্ধ ভারী। সুমনের ইচ্ছা ছিল না পুরনো কিছু কেনার, কিন্তু রাখি জেদ ধরলো, চলো না একবার দেখি। দোকানের একদম কোণে রাখির চোখ আটকে গেল। এক পুরনো ড্রেসিং টেবিল, 90-এর দশকের ডিজাইন। আয়নাটা বড়, ফ্রেমে জটিল খোদাই করা কাজ, যেন এক অদ্ভুত পুরানো সৌন্দর্য। রাখির প্রথম দেখাতেই ভালো লেগে গেল। সে আর কিছু শুনলো না, ওই আয়নাটাই নেবে। অবশেষে সুমনও রাজি হলো। ড্রেসিং টেবিলটা তারা কিনে বাসায় নিয়ে এলো। বিকালের দিকে সব আসবার এসে গেল। রাখি আর সুমন খুশিতে ঘরটা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ক্লান্ত হয়ে রাতের দিকে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। ড্রেসিং টেবিলটা রাখা হলো তাদের বিছানার ডান পাশে, যেখানে পাশ ফিরে শুলে আয়নার নিজের মুখ দেখা যায়। রাত প্রায় 3টা। রাখি ঘুমের ঘরে হালকা পাশ ফিরতেই চোখে পড়লো আয়নায়। ঘুম ঘুমে চোখে তার মনে হলো আয়নার ভেতরে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে চোখ কচলে আবার তাকালো, কিছুই নেই। ভাবলো নিশ্চয় ঘুমের মধ্যে ভুল দেখছে। পরদিন সকালে সুমন অফিসে চলে গেল। রাখি একা একা ঘর গোছাতে শুরু করলো। দুপুরের দিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার সময় হঠাৎ তার বুকটা কেমন ভার হয়ে এলো। মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ যেন নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। অস্বস্তিটা ঝেড়ে ফেলতে সে আয়নার ভালো করে মুছল, সাজসজ্জার জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো। হঠাৎ হাত পিছলে আয়নার এক কোণে কেটে গেল তার হাত। চোখের পলকে রক্ত ছিটকে পড়লো সরাসরি সে আয়নার গায়ে। রাখি তখন খেয়াল করেনি। ব্যথার চোটে তাড়াতাড়ি ফার্স্ট এড নিতে দৌড় দিল অন্য ঘরে। সন্ধ্যার দিকে আনুমানিক 7টার সময় সুমন অফিস থেকে বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকেই তার চোখে পড়ে বাড়ির বাতি নিভানো, চারপাশে নিস্তব্ধতা। রাখি, রাখি! সুমন ডাক দিল, কিন্তু কোনো উত্তর এলো না। সে ডাইনিং রুমে গিয়ে লাইট জ্বালিয়ে বেডরুমে ঢুকে পড়ল। ঘরে ঢুকে লাইট জ্বালাতেই দেখলো রাখি আয়নার সামনে বসে আছে, একদম নিঃশব্দে, স্থির। সুমন কাছে গিয়ে রাখির কাঁধে হাত রাখলো। রাখি, কি হয়েছে? তারপর রাখি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে গেল। কিছুক্ষণ পর প্রতিবেশীদের সাহায্যে রাখির জ্ঞান ফেরানো হলো। রাখিকে জিজ্ঞাসা করা হলো, সে জানালো তার কিছুই মনে নেই। সে তো ঘর গোছাচ্ছিল, তারপর কি হয়েছে জানে না। সুমনও আর কথা না বেরিয়ে চুপ করে গেল। পরদিন আবার একই ঘটনা ঘটল। সুমন বাড়ি ফিরে দেখে ঘর অন্ধকার। রাখি আবারও আয়নার সামনে বসে আছে, কিন্তু আজকের দৃশ্যটা আরো অদ্ভুত। রাখির মুখের ভাব অচেনা, তার চোখে এক অদ্ভুত ভয়ানক দৃশ্য। সুমন ধীরে বলল, রাখি। রাখি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, ঠোঁটে মৃত হাসি। সুমন খেয়াল করলো আয়নার ভেতরে রাখির প্রতিবিম্ব একদম স্থির, কোনো নড়াচড়া নেই। ভেতরের রাখি তাকিয়ে আছে বাইরের রাখির দিকে, আর বাইরের রাখি তাকিয়ে আছে সুমনের দিকে। সুমনের শরীরে শীত দ্বারা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না যা দেখছে
তা বিশ্বাস করবে নাকি অস্বীকার করবে? হঠাৎ রাখি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, 1 পা 2 পা করে এগিয়ে আসছে সুমনের দিকে। ভয়ে সুমন হঠাৎ চিৎকার করে রাখির গলা ধরলো। সঙ্গে সঙ্গে রাখি অচেতন হয়ে পড়ে গেল। তখন সুমন আয়নার চোখ পড়তে দেখলো আয়নার ভেতর থেকে এক নারী মূর্তি ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সুমন বুঝতে পারলো এসব কিছুই স্বাভাবিক নয়, নিশ্চয়ই কোনো অশরীরী ব্যাপার ঘটেছে। পরদিনই সে পাশের মসজিদে হুজুরকে বাড়িতে ডেকে আনলো। হুজুর রাখিকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর আয়নার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, এই আয়নাটা ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিন, না হলে সামনেই ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তিনি রাখির গলায় একটি তাবিজ পরিয়ে দিলেন এবং সাবধান করলেন, এই তাবিজ কোনো অবস্থাতেই খুলবেন না, না হলে ভয়ানক ক্ষতি হতে পারে। সুমন জিজ্ঞেস করল, হুজুর আসলে ব্যাপারটা কি? হুজুর গম্ভীর স্বরে বললেন, এই আয়নাটা কোনো সাধারণ আয়না নয়, এর ভেতরে এক কালো ছায়া আছে, এক জিন, এটাকে ঘরে রাখবেন না। সুমন ঠিক করলেন কালই সে আয়নাটাকে দোকানে ফেরত দেবে, অফিস থেকে ফিরে লোকজন নিয়ে যাবে। রাখির কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। সে আগের মতোই কিছু মনে করতে পারছে না। সুমন কিছুই না বলে চুপ রইল। রাত গভীর হলো। হঠাৎ সে দেখলো আয়নার ভেতর থেকে এক কালো ছায়া তাকে ডাকছে, গম্ভীর স্বরে ফিস ফিস করে বলছে, সুমন, সুমন। সুমন ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার ভেতরে কালো ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে আছে। রাগে চোখে কাপা ঠোঁটে সে গর্জে উঠল, ভুলেও এই আয়নাটা ঘর থেকে বের করবে না, তাহলে তোমার স্ত্রীর ভয়াবহ ক্ষতি হবে। বলে সেই ছায়াটা আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। ঠিক তখনই সুমন হঠাৎ জেগে উঠল। বুঝল সে দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু ঘুরে তাকিয়ে দেখে রাখি বিছানায় শুয়ে চোখ খোলা রেখে তাকিয়ে আছে আয়নার দিকে। তার সেই চাহনি এতই ভয়ঙ্কর, এতই অস্বাভাবিক যে সাহসী মানুষও কেঁপে যাবে। সুমন তাড়াতাড়ি লাইট জ্বালালো। রাখি রাখি গুমট গলা বলল, কি হয়েছে, লাইট কেন জ্বালালে? কিছু না, তুমি ঘুমাও। তোমার কি হয়েছে সুমন? আরে আমার কিছু না, সমস্যা তোমার, তুমি ঘুমাও। সেই রাতটা সুমন এক মুহূর্ত ঘুমাতে পারল না। পরদিন সকালে সে কোনো দেরি না করে এক ভ্যান থেকে আয়নাটা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু ঠিক তখনই রাখির শরীর কাঁপতে শুরু করলো। তার দেহ একেবারে বেঁকে যাচ্ছিল। সুমন ভয়ে হুজুরকে আবার ডেকে আনলো। হুজুর এসে ধোয়া পড়ে পানি ছিটিয়ে রাখিকে শান্ত করলেন। কিন্তু যখনই আয়নাটা ঘর থেকে বের করতে যায়, রাখির শরীর আবার কাঁপতে শুরু করে। কোনোভাবে আয়নাটা বাইরে নেওয়া যাচ্ছিল না। অবশেষে হুজুর তার উস্তাদের সঙ্গে যোগাযোগ করলেন। তিনি কিছু আমল ও নিয়ম জানিয়ে দিলেন। সেই মতো হুজুর ঘরে বসে দোয়া পড়া শুরু করলেন। ভেতর তখন রাখিও ছিল। অল্প পরেই ঘরের ভেতর থেকে শুরু হলো প্রচন্ড শব্দ, ধস্তাধস্তি শব্দ। রাখির আরেকটা গলা শোনা যাচ্ছে, যেন কোনো নারী কণ্ঠ মিশে যাচ্ছে তার সঙ্গে। প্রায় আধা ঘন্টার পর সব নিস্তব্ধ। হুজুর ঘর থেকে বেরিয়ে এসে দ্রুত বললেন, এই আয়নাটা এখনই ঘর থেকে বের করে পুড়িয়ে ফেলুন। সুমন তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলটা বাইরে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। কালো ধোঁয়া উড়ে আকাশ ঢেকে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল জ্বলে যাওয়া কাঠের দুর্গন্ধ। সুমন হুজুরকে জিজ্ঞাসা করলো, আসল ব্যাপারটা কি? হুজুর বললেন, এই আয়নাটা খুব পুরনো, পাকিস্তান আমলের। যার ছিল তার বাবা ব্ল্যাক ম্যাজিক করত। ভুল তন্ত্রের ফলে এক জিন এই আয়নার ভিতরে বন্দী হয়ে যায়। তারপর থেকে যে বাড়িতে এই আয়না গিয়েছে সেখানে কেউ না কেউ এর মধ্যে আটকা পড়েছে। এই আয়নার জিন সবাইকে নিজের ভেতর বন্দী করে নিত, রাখিকেও করত, কিন্তু তোমার জন্য তা সম্ভব হয়নি। আরো বললেন, এখন আর সমস্যা নেই, আজ সব আত্মা মুক্ত হয়েছে। সেই জিনটিকেও আমি বোতলবন্দি করেছি, কিন্তু যদি কোনোদিন সে তার ছাড়া পায় তবে সে ফিরে আসবে তোমাদের বা তোমাদের পরবর্তী প্রজন্মের ক্ষতি করতে। এরপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রাখি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল এবং তারা সুন্দরভাবে সংসার শুরু করলো। এই ছিল আজকের আয়না জিনের গল্প। আশা করি আপনাদের কাছে গল্পটা ভালো লেগেছে। যদি আপনার কাছে গল্পটা ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুকে অ্যাড হবেন। আর আপনাদের যদি কোনো স্টোরি জানা থাকে বা নিজের সাথে ঘটা কোনো স্টোরি থাকে আমাদেরকে অবশ্যই ফেসবুকের মাধ্যমে তা জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।